এখন সচিবের কথা বলি, আমরা সবাই তো আমলাতন্ত্রের উপরে নির্ভরশীল। যেমন পুলিশ না থাকলে কি হয় এখন বুঝতে পারছেন। পুলিশ আমাদেরকে অনেক অত্যাচার করে, অনেক চাঁদাবাজি করে, এবং জিনিসের দাম বেড়ে যায়, রাস্তায় ট্রাফিক জ্যাম পুলিশ তৈরি করে, সবই মেনে নিলাম। পুলিশ মাঝে মাঝে আমাকেও দু একবার প্রহার করেছে রাস্তায়, যে ভুল দিকে যাচ্ছেন কেন। আমি জানি রিক্সাওয়ালা নিয়ে যাচ্ছে, বলি আপনি তো টেলিভিশনে বড় বড় কথা বলেন, আপনি পুলিশের একটা উপকার আছে সমাজে। কিন্তু পুলিশ না থাকলে, দাঁত থাকলে যেমন দাঁতের মর্যাদা বোঝা যায় না, তেমনি পুলিশ থাকলে পুলিশের মর্যাদা বোঝা যায় না। তাই আমলা থাকলে আমলার মর্যাদা বোঝা যায় না। এখন আমলারাই সবকিছু নিয়ন্ত্রণ করে। আমলাদের মধ্যে আবার 26 ক্যাডার বিসিএস এ, নিচের গুলি কথা বাদ দিচ্ছি, তার মধ্যে একটি ক্যাডার হচ্ছে প্রশাসন ক্যাডার, আর 25টা, আগে 14টা ছিল, এটা বেড়ে 25টা হয়েছে। এদের উন্নতি হয় 3 নম্বর গ্রেড পর্যন্ত। যেমন ধরুন শিক্ষা ক্যাডার, আপনি বহু পিএইচডি দাঁড়িয়ে, আপনি বহু কলেজের প্রিন্সিপাল হয়েছেন, আপনি 3 নম্বর গ্রেডে গিয়ে নেমে যাবেন। এখন গ্রেডের উপর সুপার গ্রেড তৈরি করছে আমলারা। সরকারটা যে আসলে আমলারা চালায় তার প্রমাণ, সচিবের একটা সিনিয়র সচিব তৈরি করেছে তারা, এটা আগে ছিল না, আইন করে করেছে তারা, এবং বহু কাজ করেছেন। এখন আন্ত ক্যাডার বৈষম্য নিরসনের দাবি তারা তুলছেন, তাদের মধ্যে একটা যুক্তি আছে। যুক্তিটা কি? তারা বলছেন যে আমাদের উপর সর্বোচ্চ যাওয়ার সম্ভাবনাটা তো রাখা উচিত। আমাদের উপরে একটা 4 স্তরের পরে আর কারো অনেক উন্নতি হয় না, 4র্থ গ্রেড পর্যন্ত যায়, তারপর উপরে এসে বাকিটা প্রশাসন ক্যাডারের জন্য দেওয়া হয়। যেমন ঢাকা শহর এই প্রশাসন ক্যাডারের ট্রেনিং এর জন্য 5টা ইনস্টিটিউট আছে, আর শিক্ষা প্রশাসনের জন্য আছে ওই নায়ামের একটা ভাঙা। এগুলো আপনারা সকলে জানেন। এই যে বৈষম্য, এখন সিনেমার যে মানে মন্ত্রী জায়গায় সচিব আসবেন, তিনি প্রশাসন ক্যাডার থেকে আসবেন। সিনেমার সঙ্গে জানেন এমন কেউ আসবেন কিনা সেই বিষয়ে আমাদের সন্দেহ করা যায়। তো সেই জন্য আমলাতন্ত্রের ভিতরে, যেটাকে বলে সরিষার মধ্যেই ভূত আছে, এইসব কথা আলোচনা না করে আপনি বড় বড় কথা বলতে পারবেন না। পণ্য হোক, পাবলিক গুডস হোক, আমরা একটা রাষ্ট্রের ভিতরে বাস করছি। রাষ্ট্রের কাজ যদি, রাষ্ট্র সিনেমা বানাবে না, সিনেমা আপনি বানাবেন, কিন্তু রাষ্ট্র সেটাকে ইংরেজিতে বলে রেগুলেট করবে। রেগুলে মানে রুল তৈরি করবে, রুল অনুযায়ী চালাবে। আমাদের সংবিধান তো লেখা আছে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা, আইনের তো অভাব নাই। শাহদিন মালিক সাহেব এইটা বলেই কিন্তু চাকরি হারাইছেন। এখন দেখতে পাবেন, আমাকে জিজ্ঞেস করেন না, মাসুদ কামাল নামক সাংবাদিককে জিজ্ঞাসা করেন, শাহদিন মালিকের কমিশনের প্রদান করার পর আবার অপসারণ করা হলো, তার প্রধান কারণের মধ্যে এটা হচ্ছে একটা, উনি বলেন আইন তো কাগজের মধ্যে আছে, সেটা বাস্তবায়ন করাটা হচ্ছে আসল সমস্যা। যেমন উদাহরণ, প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা তো পরিষ্কার দায়িত্ববোধকতাহীন শব্দ হিসেবে লেখা আছে, কিন্তু কোথাও এটা বাস্তবায়িত হচ্ছে না কেন? আমাদের এটাকে, আর লোকে যেন বাংলা ভাষা সম্পর্কে আমাদের যে অবজ্ঞার একটা উদাহরণ, সিভিল সোসাইটি কথা বাংলা কেউ করতে পারছে না, কারণ সেটা যে বুঝতেছে না সিভিল সোসাইটি কাকে বলে। এই জন্যই সিভিল মানে হচ্ছে শহুরে, কিউই বলে ল্যাটিন ভাষায়, তার মানে সিভিল বলে উচ্চারণ, তার মানে হচ্ছে শহর। আগে রাষ্ট্র বলতে শহরে বোঝাতো, সিটি স্টেট কথাটা আসতো। এখন যদি রাষ্ট্র বলতে দেশীয় রাষ্ট্র হয়েছে, গোটা জাতি রাষ্ট্র, তাহলে সিভিলের এখন অনুবাদ হবে নাগরিক নয়, ভাবানুবাদ হবে কি জাতীয়। তো সিভিল সিস্টেমে জাতীয় সমাজ, যদি জাতীয় শব্দ পছন্দ না হয়, দেশীয় সমাজ, দেশ জোড়া সমাজ। এই এবং পলিটিক্যাল ইকোনমির অনুবাদ করতে পারছে না, পলিটি মানে হচ্ছে শহর, এখন সেটা হচ্ছে ন্যাশন। তাহলে পলিটিক্যাল ইকোনমি মানে ন্যাশনাল ইকোনমি। জার্মান ভাষায় তাই বলে ন্যাশনাল ইকোনমি, পলিটিশিয়ান ইকোনমি, দুটাই বলে জার্মান ভাষায়। কিন্তু আমরা এটা অনুবাদ করতে না পারে ইংরেজিতে লিখছি কি রাজনৈতিক অর্থনীতি। আমাদের অর্থনীতিবিদদের সেরা জ্ঞানী যারা, তারাও রাজনৈতিক অর্থনীতি লেখে, তারা বোঝে না যে পলিটিক্যাল মানে কি। এখন সিনেমা নিয়ে আলোচনা করতে গিয়ে তর্কটা হচ্ছে, কোচি সাহেবের সাথে জায়েদের যে একটা মুষ্টিযুদ্ধ আমরা দেখলাম কিছুক্ষণ আগে, এটাকে পণ্য সত্তাকে গুরুত্ব দিতে হবে না আমরা পাবলিক গুডস বলবো, এটা হচ্ছে মূল তর্ক। আপনি পণ্য হলেও এটার পাবলিক গুডস ক্যারেক্টার অস্বীকার করতে পারবেন না। সিনেমা মডার্ন দিকে, এখন আমি রবীন্দ্রনাথ দিয়ে শুরু করি, না শেষ করি, রবীন্দ্রনাথ দিয়ে শেষ করা উচিত। শিল্প বলে একটা কথা আছে, যখন আপনি বলেন চলচ্চিত্র একটি শিল্প, আপনি তার মানে কি করেন বলেন তো? ফিল্ম ইজ এন আর্ট অর ফিল্ম ইজ এন ইন্ডাস্ট্রি, ইংরেজিতে বলে দুটোই করতে পারে। তো শিল্প কথা তো দুটো অর্থকে ধারণ করে। এটা জানলে রবীন্দ্রনাথ ঠাকুর তো কবর থেকে ওইটা আর মোড়া করবেন, উনি বলেন কি বানান, কিন্তু দীর্ঘইকার না দিলে আপনি অর্থ করতে পারবেন না। শিল্প শব্দ নিয়ে আপনি বানান বদলাবেন? আমরা যখন বলি চলচ্চিত্র একটি শিল্প, আমরা বলি ইট ইজ এন ইন্ডাস্ট্রি। কিন্তু চলচ্চিত্রতে একটা মডার্ন লেটেস্ট আর্ট, যেটা 25 সাহেব দাবি করতেছেন, এমন আর্ট আর হয় না। কার কার নাম দিয়ে যেন বললেন। তো চলচ্চিত্রের সম্পর্কে না বলার আগে আমি বলি আর্ট কি জিনিস। এক বিরাট মনীষী ফরাসিদের নাম আমি বলবো, নাম বললে বিরক্ত করা উচিত, বলে সেলুল কারো উদ্ধৃতি না যে বক্তৃতা দিতে পারে না, কাজে আমি ভিক্টর হুগোর নাম বললাম না। উনি বলতে কি কোচি সাহেবের এই রোগ পাইছি আমি, কোচির কাছে উত্তরাধিকার সূত্রে পেয়েছি আমি, তার প্রিয় দার্শনিক আলাদা বলতে হবে।
আচ্ছা, আমার প্রিয় নয়, উনি বলতেন কি, নো আর্ট ইজ এভার ফিনিশড, the art is only abandoned by the artist. ওই উপন্যাস বরাবর উপন্যাস, আমার টলস্টয়ের উপন্যাস মনে হয় শেষ হয় নাই, তারপরে দুটো প্রবন্ধ লিখছেন উনি, ওয়ার এন্ড পিসের শেষ দেখেন, তো প্রবন্ধগুলির আয়তন প্রায় 200 পৃষ্ঠা হবে। আর উপন্যাসের দুটো প্রবন্ধ কেন? এটা মানে হচ্ছে কি, ওনার লিখিয়েও মনে হইল না শেষ। তো সিনেমাও তাই কখনো শেষ হবে না, ইনকমপ্লিট কথা। আমার বক্তৃতাও শেষ হবে না। আমি রবীন্দ্রনাথের নিন্দা করে শুরু করলাম যে চলচ্চিত্র একটা শিল্প, তাহলে এনাদের দিয়ে একটু তুলনা করি, শেষ করি বক্তৃতা। আমার তো কিছু বলার নাই।